তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কীভাবে ভ্যারিয়েবলের ভিতরে কীভাবে আমরা ডাটা স্টোর করি, কীভাবে ইউজার থেকে আমরা ডাটা ইনপুট নিয়ে একটা মেসেজ প্রিন্ট করি, মেসেজ শো করি। তো একটা প্রবলেম আমরা ফেস করছিলাম, যেটা আমরা ফিক্স করতে একটু সমস্যা হইতেছিল, যে আমরা কীভাবে লাইন ব্রেক ইউজ করব। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা লাইন ব্রেক আমরা দেখছিলাম যে ফরওয়ার্ড স্ল্যাশ এন ব্যবহার করার পরেও আমাদের এইটাতে ঠিকভাবে আমরা মানে দিতে পারি নাই, মানে আমাদের যে লাইন ব্রেকটা সেটা কাজ করে না। তো যার কারণে আমরা ওই প্রবলেমটা বলছিলাম যে আমি আজকে সলভ করে দিব। তো সেটা আমি আগে একটু দেখাই নিই। স্ক্রিপ্ট ট্যাগ। তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা বলছিলাম যে var x is equal to 10, তো এখন যদি আমি এই জায়গায় প্রিন্ট করাই এই দুইটারে ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ আমরা প্রথমে এক্স প্রিন্ট করলাম এটাতে, দেন সেম একটাতে নিচে ওয়াই প্রিন্ট করলাম। তো প্রিন্ট করার পরে এখন যদি আমরা এটার রেজাল্ট দেখি, এটার লাইভ সার্ভারে ওপেন করলাম। তো এই জায়গায় 10-20 দুইটা পাশাপাশি আছে। তো এখন এটারে আমরা নর্মালি কীভাবে করি, যদি আমরা জানি যে আমরা এটারে নর্মালি জাভাস্ক্রিপ্টে প্লাস শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট না, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এইভাবেই লাইন ব্রেক দেয়। তো এইটারে আমরা যদি এইভাবে নর্মালি যদি রেজাল্ট চেক করতে যাই, তাহলে এটাতে কোনো রেজাল্ট আসে না। তো এটারে আমরা একটু কনসোলে কোনো কিছু আছে নাই, তো এলিমেন্টে যাই, বডি 10-20। তো এই জায়গায়ও আমার কোনো চেঞ্জ নাই। তো নাই, কিন্তু চেঞ্জটা এটাতে যদি আমি সেম প্রসেসেই কনসোলে প্রিন্ট করি, তো আমরা জানি যে দুইভাবে আমরা প্রিন্ট করতে পারি, কনসোলে একটা আর হচ্ছে হলো সরাসরি এই জায়গায় একটা। তো আমরা এই জায়গায় বললাম যে এটারে কনসোল ডট লগ কনসোল ডট লগ। তো এখন যদি আমি এইটা সরায় দিই, তো আমি এটার লাইভ সার্ভারে চেক করি, এই জায়গায় কিছু নাই। আমরা কই পাবো? ইন্সপেক্টে পাবো। ইন্সপেক্টে যা কনসোলে দেখবো যে 10 ড্যাম, এটা আসলে যাই হোক। তো এন স্ল্যাশটা কনসোলে কাজ করে। তো এইটার যদি আমরা ডিসপ্লেতে দেখতে চাই, অর্থাৎ আমাদের যে আমরা ইন্টারফেস আছে, ইন্টারফেসে যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের কি ব্যবহার করতে হবে হচ্ছে হলো নর্মাল এইচটিএমএল আমরা যেরকম বিআর ট্যাগ ব্যবহার করছি, ঠিক সেরকমভাবে আমরা এই জায়গায়ও ওই বিআর ট্যাগের হেল্প নিব। তো কীভাবে নিব সেটা আমরা একটু যদি দেখি, ডকুমেন্ট ডট wri
1020। তো এখন এটারে আমার যদি করতে হয় তাহলে ব্র্যাকেট প্লাস ডাবল কোট বা সিঙ্গেল কোট যেটা ব্যবহার করি আমরা, তারপরে BR। তো এখন যদি আমরা রেজাল্টটা আবার দেখতে যাই তাহলে এই যে আমাদের 1020 দুইটা 1020 দুইটা নিচে উপরে নিচে বা আমার লাইন ব্রেকের যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে গেছে। তো এটা হচ্ছে হলো আমাদের একটা ওয়ে। আর ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন যেটা ওইটা হচ্ছে হলো কনসোলে কাজ করে। তো ওইটা ওইভাবে কাজ করতেছে না কি কারণে বলতে পারতেছি না, তবে এটা কনসোলে কাজ করে। যাই হোক, তো এটা হলো আমাদের লাইন ব্রেকের প্রবলেমটা সলভ হয়েছে। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু সিনট্যাক্স যদি দেখি, তো এখন আমরা একটা চেঞ্জ করতে পারি বা একটা যদি দেখি সিনট্যাক্স বলতে নর্মালি জাভাস্ক্রিপ্টের আমরা যে জায়গায় কোডগুলো লিখছি এগুলো সবই জাভাস্ক্রিপ্টের এক একটা সিনট্যাক্স। এটা হচ্ছে হলো আমাদের কোনো কিছু প্রিন্ট করার সিনট্যাক্স। তো ভ্যারিয়েবলগুলো আমরা আগে দেখছি তো না জাভাস্ক্রিপ্টের। তো আজকে হচ্ছে হলো আমরা একটা মানে এলিমেন্ট চেঞ্জ করি। যদি এই এলিমেন্ট কীভাবে চেঞ্জ করি বা একটা স্ক্রিপ্ট থেকে একটা এলিমেন্টে কীভাবে আমরা কোনো ডাটা অ্যাক্সেস করি। তো এখন আমরা যদি এটাতে যাই যে সাপোজ আমার এই জায়গায় দিস সরি এটা নিলাম H3, দিস ইজ মাই ফার্স্ট PROGRA প্রোগ্রাম। তো এরপরে আমি হচ্ছে হলো একটা নিছি যে যে জায়গায় আমি একটা প্লাস বা মাইনাস সামথিং কিছু একটা লিখব। তো লিখা এর জন্য আমরা করব কি, প্রিন্ট দিব হচ্ছে একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ। তো এটার একটা আইডি দিব আমরা, আইডি। তো আইডি নিব কি কারণে, যাতে আমরা এটা জাভাস্ক্রিপ্ট থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারি। তো আইডি দিব এটাকে যে PRO। তো দেন আমার স্ক্রিপ্টে আমি গেলাম। তো এখন আমার জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে হলো গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ এলিমেন্টের আইডি ধরে আমরা কাজ করি। তো যেহেতু এটা আমি ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করাবো, তো সরাসরি ডকুমেন্ট ডট এরপরে আমি যে বললাম আমাদের গেট এলিমেন্ট বাই আইডি। তো এখন আইডি দেওয়ার পরে ব্র্যাকেট, এই জায়গায় আমার এলিমেন্টের যে আইডি সেইটা দিতে হবে। তো আমি আইডি ডাবল কোট দিছি কি PRO। দেন এখন আমি চেঞ্জটা করব কার উপরে, HTML এ। তো ডট ইনার HTML তো এরপরে স্পেস ইকুয়াল। এখন এই পাশে আমি যা লিখবো সেটা হচ্ছে হলো আমার চেঞ্জ হবে। তো আমি এই জায়গায় একটা ফার্স্ট মেসেজ প্রিন্ট করি যে 4 + 5 + 5 = এরপরে আমি এই পাশে একটা দিলাম। আচ্ছা এইভাবে মনে হয় প্রিন্ট হবে না, তারপর আমরা একটু ট্রাই করি। মনে হয় না প্রিন্ট হবে 4 + 5। তো এখন যদি আমরা দেখি যে আমার এই জায়গায় কোনো চেঞ্জ হয়েছে কি না। আচ্ছা সরি, ওটা তো লাইভ সার্ভার ওপেন করিনি। তো এটারে ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ হয়েছে। তো এই যে আমরা এই জায়গায় যে
why why is this happening? Control X 4 plus 5 4 plus 5 তো 9 হওয়ার কথা, কিন্তু আমি যখন এটা দিতেছি এটার কি কারণে স্ট্রিং হিসাবে নিতেছে? ভাইয়া ওই প্লাসটা দেন না, এমনি রেখে দেন, কাজ করবে। হ্যাঁ এমনি রেখে দেন, কাজ করবে। ফোর স্ট্রিং এর ভিতরে 4 + 5 দিয়ে হচ্ছে রেখে দেন, সমান দিয়ে হচ্ছে স্ট্রিং কমপ্লিট আচ্ছা, করবেন। স্ট্রিং এর ভিতরে যদি আমি 4 plus 5 দিই, মানে এইভাবে বলতেছে যে 4 plus 5 5 মানে সমান দিয়ে দেন, একটা ইকুয়াল দিয়ে দেন আর কি। এটার আর ভিতরে পাঁচ, না বাইরে? হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিতরে ইকুয়াল দিয়ে দেন। কিন্তু আমার তো হ্যাঁ, ইরর তো এই জায়গায় শো করবো, এই যে ওই একটা তো। সেমিকোলন এক্সপেক্টেড বলতেছে। এনিথিং না। আচ্ছা যাই হোক, এই জায়গায় স্ট্রিং ইউজ করলে সম্ভবত এটা পুরোটা স্ট্রিং হিসাবে হয়ে যায়, এই কারণে পরবর্তী ওইটা স্ট্রিং হিসাবে কাজ করে। তো যাই হোক, এইভাবে হচ্ছে হলো আমরা করতে পারি যে যে কোনো একটা চেঞ্জ করতে পারি, এলিমেন্টকে আইডি দিয়ে তারপর সরাসরি কল করে চেঞ্জ করতে পারি। তো তারপর আরেকটা কাজ করতে পারি, যে বাটনে ক্লিক করার মাধ্যমে এলিমেন্ট চেঞ্জ করা। তো এখন এটা তো আমি বলতেছি যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেতেছে। যেমন এই জায়গায় যেটা দিলাম এটা তো আমি রিলোড দিলাম, সাথে সাথে চেঞ্জ হয়ে যেতেছে। তো এখন আমি এটারে নিয়ে আসবো যে বাটন চেঞ্জ করব, বাটনে ক্লিক করব, তারপরে এটা চেঞ্জ হবে। তো তার জন্য আমার কি করতে হবে? তার জন্য আমার এই জায়গায় একটা বাটন নিতে হবে, ডাবল বাটন। তো তখন আমরা আর এই জায়গায় এই কোডটা লিখবো না, এই কোডটা এই জায়গায় মিউট থাকবে। আমরা এটারে লিখবো এই জায়গায়, বাটনের এই জায়গায় নাম দিলাম যে ডু SOM সাম। তো এই জায়গায় আমি আপাতত ইনিশিয়ালি ভ্যালু 0 রাখলাম। তো ভ্যালু 0 রাখার পরে এখন আমি এই জায়গায় একটা এলিমেন্ট আনবো, যে অন ক্লিক নামে একটা মেথড আছে। অর্থাৎ এই জায়গায় আমরা অন ক্লিক, তো অন ক্লিক বলতে এখন এটা ক্লিক করলে কি চেঞ্জ হবে সেটা আমরা হচ্ছে হলো এই জায়গায় ডিফাইন করব। তো এই জায়গায় ডিফাইন করব কি, আমরা এই মেথডটাই জাস্ট এই জায়গায় পেস্ট করে দেব। এটারে বলে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। তো এই জায়গায় কেন এরর আসবে? তখন আমার এই জায়গায় একটা সিঙ্গেল কোড দিতে হবে। হ্যাঁ, যে এই জায়গায় ডাবল কোড, আর এই জায়গায় আবার যদি ডাবল কোড ইউজ করি তাহলে এটা একটা ইরর আসে। তো যাই হোক, তো আমার এখন স্ক্রিপ্ট ট্যাগ বন্ধ, সরাসরি এই জায়গায় আমার কাজ। তো তারপরে আমি যদি এখন যাই, তো এই ফার্স্ট প্রোগ্রাম ইনিশিয়াল ভ্যালু 0 ডু সাম দিলে, এই যে ডু সাম দিলাম, তারপর আমার ভ্যালু চেঞ্জ হয়ে 9 হইল। অর্থাৎ আমি এই জায়গায় আগে থেকে যে ভ্যালুটা দিয়ে দিছি এই ভ্যালুটা হইল। তো এখন আমি ট্রাই করি যে আমার এই ভ্যালুটা সরাসরি না করার জন্য, মানে আমি এই জায়গায় একটা ভ্যালু পাস করব। তো ভ্যালু পাস করার জন্য আমাদের মেথড কল করতে হবে। তো মেথডগুলো আমরা পরে দেখব। তো এই জায়গায় এটা এইভাবে করা যাবে, সরাসরি প্রম্পট কি আরো প্রম্পট, না হবে না। এটা আসলে মেথড কল করতে হবে। তো আমরা একটা মেথড বানাই, যদিও আমরা ডাটা কনভার্সন শিখি নাই। তো আমরা দেখি যে আমাদের স্ট্রিং কনক্যাটেনেশন এই জায়গায় হয় কিনা। ডু সাম নামে একটা মেথড, ও ওকে, আচ্ছা মেথডটা পরে করি। তো এইভাবে অন ক্লিকের মাধ্যমে, মানে বাটনের মাধ্যমে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি। তো চাইলে এই জায়গায়
আমরা একটা ইমেজ যদি চাই যে ইমেজ চেঞ্জ করব সেটাও করতে পারি। তবে তার আগে আমরা আরেকটা সিম্পল প্রোগ্রাম দেখি, যে একটা গেম তৈরি করি যে সিম্পল যা আমরা শিখছি তার মাধ্যমে। তো এই জায়গায় জাভাস্ক্রিপ্টের একটা একটা বিষয় হচ্ছে হলো যে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলগুলো ডাইনামিক, অর্থাৎ তারা ডাটা সোয়াপিং সাপোর্ট করে। টপিক টপ 3, জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলগুলো ডাইনামিক, অর্থাৎ এরা ডাটা সোয়াপিং সাপোর্ট করে। হ্যাঁ, ডট তো ডাটা সোয়াপিং কি সেটা আমরা একটু বুঝি। যে সাপোজ আমার কাছে তিনটা গ্লাস আছে, দুইটা গ্লাস ভরা, একটা গ্লাস খালি। তো এখন আমার হচ্ছে হলো যে এক লাল গ্লাস, একটা লাল, একটা নীল, একটা সবুজ গ্লাস। তো আমার নীল আর সবুজ গ্লাস ভরা আছে। তো এখন আচ্ছা, এটার এইভাবে না বুঝে আমরা এই সরাসরি এটাই বুঝাই, কারণ লাল নীল বুঝবো না এইভাবে। var x y z y z ten 20। এখন ডাটা সোয়াপিং বলতে বোঝায় যে এই 20 আমি 10 এ আনবো, এই 10 আমি 20 নিব, অর্থাৎ x এর ভ্যালু 20, x এর ভ্যালু 10। তো এখন আমি যদি এটারে প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট, তো প্রথম প্রিন্ট করলাম x y। তো এখন এটারে আমি প্রিন্ট করি লাইভ সার্ভার। তো 10 20 আসছে, তো আমি লাইন ব্রেক ইউজ করতে হবে একটা। তো এখন যদি আমি দেখি, তাহলে এই জায়গায় আমার 20 আসছে আর 10 আসছে, অর্থাৎ x এর ভ্যালু 10, x এর ভ্যালু 20। এই মেসেজ প্রিন্ট করে দিই আমরা একটা, যে x is equal to plus y is equal to তো এখন এই জায়গায় আমরা আবার একটু রেজাল্ট দেখি, যে x এর ভ্যালু 20, x এর ভ্যালু 10। এখন এই ভ্যালুগুলারে যদি আমি সোয়াপ করতে যাই, তো নর্মালি আমরা জানি যে আমাদের ভ্যারিয়েবলগুলা ডাটা সোয়াপিং সাপোর্ট করে, কিন্তু কিভাবে করে। তো এখন আমি যদি এটারে একটা গ্লাস ধরি, x একটা গ্লাস, y একটা গ্লাস, এখন x এর ভিতরে আছে 20, y এর ভিতরে আছে 10। তো এখন আমি এই 10 রে x এর মধ্যে রাখবো আর 20 রে y এর ভিতরে আনবো। তো এটা আনার জন্য আমার একটা কনসেপ্ট ফলো করতে হবে, আরেকটা ভ্যারিয়েবল লাগবে। তো আমি আবার ভ্যারিয়েবল x নিলাম, x হ্যাঁ, আচ্ছা এইভাবেই করি। তো এখন আমি ভ্যারিয়েবল x নিলাম, এই জায়গায় আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার ভ্যালু থাকবে নাল, var z
ইজ ইকুয়াল টু নিউ নাল। তো এখন আর মানে আমার একটা খালি গ্লাস আছে বা খালি কন্টেইনার আছে। এখন আমার প্রথম কাজ হবে এই ওয়াইয়ের যে ভ্যালুটা এটার আমি জেডের ভিতরে রাখবো, তার মানে ভ্যারিয়েবল এক্স। এখন আর আমার এই জায়গায় বারবার ভ্যারিয়েবল বলা লাগবে না, এখন যেহেতু এক্স ইকুয়াল টু জেড, অর্থাৎ সরি উল্টা লিখছি আমি, জেডের মধ্যে আমি রাখবো এক্স রে, অর্থাৎ এক্সের যে ভ্যালু এটা এখন আমার থাকবে জেডের মধ্যে। দেন তাহলে আমার এক্স তাহলে খালি হয়ে গেল এখন। তো আমি আচ্ছা এক্স রাখছি, হ্যাঁ। তো এখন তাহলে আমি এই ওয়াইয়ের যে ভ্যালু, এক্স তো খালি, তার মানে এই নাল ভ্যালুটা এখন আছে এক্সে। তো এখন এই 10 যে ওয়াই যে আছে, ওয়াইয়ের ভ্যালুটা আমি আবার এক্সের মধ্যে রাখবো। তাহলে এক্সের মধ্যে রাখবো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো এখন ওয়াই খালি হয়ে গেল, তাহলে আবার আমার যে ভ্যালু যার কাছে ছিল, অর্থাৎ জেডের ভ্যালু, জেডের কাছে হচ্ছে হলো এক্স এর ভ্যালু ছিল, এই ভ্যালুটা আমি আবার ওয়াই এর কাছে ফিরিয়ে দিব, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু জেড। তো এখন আবার সেম আমি এক্স ওয়াই প্রিন্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এখন যদি আমি এটার দেখি কই আছে, লাইভ সার্ভারে আছে, তাহলে এই যে ওকে আমি একটা মেসেজও প্রিন্ট করি মাঝখানে, ভিআর আফটার চেঞ্জ ডকুমেন্ট ডট রাইট। After changes দিয়া তো এখন যদি আমরা যাই আবার, তাহলে এখন এই যে দেখতে পারতেছি যে প্রথম ছিল এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু ছিল 10। তা চেঞ্জ করার পরে আমরা যখন প্রসেসিং করছি, তো এখন আমার আবার এই এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু অর্থাৎ যা চেঞ্জটা সোয়াইপ হয়ে গেছে। তো এটা কাইন্ডা এরকম, আমার কাছে একটা ছবি আছে, ছবিটা তুললে আমি একটু যদি দেখাই। এই ছবিটা একটু দেখি। তো প্রথমে আমি মনে করি যে আমার কাছে এ আর বি দুইটা কন্টেইনার আছে। তো কন্টেইনার দুইটার আর জেড নামে আমার যে কন্টেইনারটা ছিল ওটা ছিল ব্ল্যাঙ্ক, অর্থাৎ টেম্পোরারি নামে একটা টেম্পোরারি একটা নাল ভ্যালুর জন্য একটা নিছি। তো প্রথম আমরা কি করছি, এই এতে যেই ডাটাগুলো ছিল, আমার এর কাছে যতগুলো ডাটা ছিল বা যেই ভ্যারিয়েবলের ভ্যালু ছিল, এটারে আমরা সরাসরি টেম্পোরারি যেই ভ্যারিয়েবলটা নিছি তার মধ্যে রাখছি, অর্থাৎ জেডের মধ্যে রাখছি। এই জায়গায় এ বি আছে, আমরা এক্স ওয়াই জেড ধরি, এক্স ওয়াই জেড। তো এর ডাটাগুলো আমি জেডের মধ্যে রাখছি, দেন আমার এ ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ডাটা জেডের মধ্যে আছে। তো তখন আমার কি করলাম, বি এর ডাটাগুলো আমি উঠায় এর মধ্যে রাখলাম, তাহলে এ আমার বি এর ডাটা পেয়ে গেছে, তখন বি খালির হয়ে গেছে। তো তখন আবার কি করছি, টেম্পোরারি যেই ভ্যারিয়েবলটা নিয়েছিলাম ওইটার থেকে ডাটাটা আমি আবার বিতে করে দিছি, যেহেতু বি ব্ল্যাঙ্ক ছিল, তো বিতে আমি এই ডাটাটা আবার পাস করে দিছি। তো এইভাবে আর কি আমার এই ডাটা সোয়াপিংটা করছি। তো ডাটা সোয়াপিং করার পরে এই যে আমার ভ্যালুগুলা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে হলো আমরা ডাটা সোয়াপিং করি। আর আমাদের এই যে শুধুমাত্র
জাভাস্ক্রিপ্ট এরকম ডাটা সোয়াপিং সাপোর্ট করে, যে উপরে একটা ভ্যারিয়েবলটার ভ্যালু যখন নিচে চেঞ্জ হয়ে গেছে তখন আর আমার এক্সট্রা কোনো কাজ করা লাগে না, জাস্ট চেঞ্জটা আমি এই জায়গায় বসায় দিছি, তাতে হয়ে গেছে। এইটারে বলে ডাইনামিক ভ্যালু চেঞ্জ বা ডাইনামিক কি বলে এটা, ডাইনামিক ভ্যারিয়েবল। তো আমাদের ভ্যারিয়েবল এই ডাইনামিকটা সাপোর্ট করে। তো এটা হলো মোটামুটি ডাইনামিক ভ্যারিয়েবলের ক্লাস, ডাইনামিক দেখলাম। তো এখন হচ্ছে হলো আমরা এই জায়গায় সরাসরি ভ্যারিয়েবল কল করতেছি, কিন্তু এছাড়া আমাদের আরো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে হলো লেট, আর আরেকটা হচ্ছে হলো কনস্ট, CONST। কনস্ট কাজ করতেছে না কোনো কারণে। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা লেটেই বললাম যে আমার আরেকটা আছে যেটা লেট। আমরা এই জায়গায় যেমন ভ্যারিয়েবল var দিয়া xyz কল করতেছি, এরকম লেট এ দিয়ে আমি সরাসরি এগুলারে ভ্যারের বদলে লেট আমরা ব্যবহার করতে পারি। তাইলে আমাদের একটা লেট হিসাবে লেট আমরা ইউজ করতে পারি। তো তাতেও আমার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। আমরা যদি দেখি কই, এটারে সরাই নিতে হবে, সরাই ওপেন উইথ লাইভ স্যার, এই যে। তো এই জায়গায় কিন্তু আমার তারপরও ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তো চেঞ্জ হয় না, তাহলে লেটের ব্যবহার, তাহলে একটা কনফিউশন আসতে পারে যে লেটের ব্যবহার কখন করব, আর এই জায়গায় আমরা কি বলে এটাকে, যে ভ্যারিয়েবল লেখা যেটা, এইটার ব্যবহার কখন করব। তো লেট হচ্ছে হলো, ভ্যার হচ্ছে হলো গ্লোবাল ভ্যারিয়েবল, মানে গ্লোবাল কি বলে এটাকে, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার গ্লোবাল সিস্টেম। অর্থাৎ আমি এই ভ্যার নামে যে ভ্যারিয়েবলটা, ভ্যার দিয়ে যে ভ্যারিয়েবলটা কল করতেছি, এইটারে আমি পুরা প্রজেক্টের যে কোনো জায়গা থেকে কল করতে পারবো। কিন্তু লেটের একটা সীমাবদ্ধতা হচ্ছে হলো, মানে লেট একটা স্পেশালিটি হচ্ছে যে লেট শুধুমাত্র নির্দিষ্ট একটা কোড ব্লকে কাজ করে। অর্থাৎ আমি যদি এই জায়গায় লেট বলি যে এই যে আমি মেথডগুলো কল করছি, ভ্যারিয়েবলগুলো কল করছি, এটারে আমি যদি কপি করে এখানে পেস্ট করে দেই, ভি। তো এখন এই জায়গার থেকে প্রবলেম হচ্ছে যে এই কোড ব্লকটুকুর মধ্যে যেই ভ্যারিয়েবল এক্স আমি কল করছি, এই এক্স কিন্তু আর বাইরের থেকে কল করা যাবে না, বা বাইরে থেকে আমি এটারে ডিফাইন করতে পারবো না। এই যে এই জায়গায় দেখি আমরা, আমার এটা চলে গেছে, কারণ ইরর আসছে কোন জায়গায়, আমার এই লেট যে এক্স, এইটারে শুধুমাত্র আমার এই ব্লকের ভিতর থেকে কল করতে হবে, এর বাইরে থেকে আমি কল করতে পারবো না। এটারে বলে হচ্ছে ব্লক স্কোপ। অর্থাৎ এইটারে এই লেট ভার এই দুইটা স্কোপ, অর্থাৎ এই দুইটারে ডিফাইন করে আমরা বলি যে আমার ভ্যারিয়েবলটা কি টাইপ হবে, গ্লোবাল টাইপ, ব্লক টাইপ, কি টাইপের ভ্যারিয়েবল আমরা কল করতে চাচ্ছি। তো এইটারে যখন আবার আমি ভ্যার করে দিব, মানে ভ্যারিয়েবল করে দিব, তখন আবার দেখি যদি আমরা, এই যে আমার এটা কিন্তু চলে আসছে, কিন্তু সমস্যা এই যে আমরা যে বলছি লেট আমার এই কোড ব্লকের বাইরে যাইতে পারবে না, তার মানে ওইটা গ্লোবাল না, ওইটা ব্লক সিস্টেমের স্কোপ। তো এই ব্লকের মধ্যে যদি আবার আমি কল করি, শুধুমাত্র তার জন্য হয়তো বা আমার এটারে কাজ করাইতে পারবো, কিন্তু আমি যদি এটারে কোডের বাইরে থেকে কল করতে চাই বা এই ব্লকের বাইরে থেকে কল করতে চাই, তাইলে কিন্তু আর আমি পারবো না। তো তখন আমার এটা ইরর শো করবে। তো এইটা হচ্ছে হলো আমার লেট আর ভ্যারিয়েবলের মধ্যে ডিফাইন। তো এখন তাহলে প্রশ্ন আসতে পারে, লেট আমরা তাহলে কেন ব্যবহার করি যদি বাইরে থেকে কল নাই করতে পারি? তো সেটা হচ্ছে হলো যে দেখা যায় যে অনেক সময় আমরা একটা মেথড ক্রিয়েট করলাম যেটার জন্য আমার ডুপ্লিকেট ভ্যারিয়েবল কল করা লাগতেছে, কিন্তু এই ভ্যারিয়েবল দুইটারে আমি একসাথে মানে মিলাইতে পারবো না, বা বাইরে থেকে কল যাতে করলে এলোমেলো না হয়ে যায়। যেমন এই ডাইনামিক, যেহেতু একটু আগে আমরা পড়লাম যে আমাদের জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলগুলো ডাইনামিক ভ্যারিয়েবল, এরা ডাটা সোয়াপিং সাপোর্ট করে। তো দেখা যায় যে যদি সাপোজ আমি উপরে একটা মেথডে এক্স কল করলাম গ্লোবালভাবে, অর্থাৎ ভ্যার দিয়ে আমরা একটা এক্স কল করলাম,
তো কল করার পরে নিচে আবার কোনো কারণে আমার এক্সট্রা অন্য কাজে ব্যবহার করতে হইতেছে, বা ওই নামে যে কোনো একটা ভ্যারিয়েবল আমার ব্যবহার করতে হইতেছে। তো তখন যেন আমার এই ভ্যারিয়েবলের যে চেঞ্জটা, এইটা যাতে ডাটা সোয়াইপ না হয়ে যায়, তার কারণে আমরা এই রকম লেট আর ভার দুইটা সিস্টেম, স্কোপ সিস্টেম আছে, গ্লোবাল সিস্টেম আর ব্লক সিস্টেম। এই দুইটা সিস্টেমে আমরা ভ্যারিয়েবল ডিফাইন করি যাতে আমাদের এই ডাটা সোয়াপিংয়ের প্রবলেমগুলো না হয়। তো বুঝতে পারছি আমাদের কোনো প্রবলেম আছে এটা নিয়ে, বা কোনো প্রশ্ন আছে? স্যার আমি একটু বুঝতেছি না জাভাস্ক্রিপ্টটা। আচ্ছা, আপনি জাভাস্ক্রিপ্ট হুট করে আছে এইচটিএমএল সিএসএস না করলে জাভাস্ক্রিপ্ট বুঝবেন না। তো আপনার এটা জাস্ট আপনি দেখে যান জাভাস্ক্রিপ্ট, পরবর্তীতে যখন আপনি এইচটিএমএল সিএসএস প্র্যাকটিস করবেন, করার পরে জাভাস্ক্রিপ্টের আসলে কোনো যদি থাকে ওটা বুঝবেন না, আর সরাসরি জাভাস্ক্রিপ্ট করতে আসলে আসলে আপনি বুঝবেন না এইভাবে। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমাদের তো মডিউলে বুটস্ট্র্যাপটা হচ্ছিল, আমরা বোধহয় বুটস্ট্র্যাপটা স্কিপ করে আছি। বুটস্ট্র্যাপ স্কিপ করে নেই, বুটস্ট্র্যাপটা জাভাস্ক্রিপ্টের পরে হবে। আচ্ছা জাভাস্ক্রিপ্টের পরে জি মডিউলে আগে ছিল তো যেখানে আমি ভাবছি আমরা বাই মিস্টেক না ভুল না, করছি। স্কিপ করব না, আমরা বুটস্ট্র্যাপটা জাভাস্ক্রিপ্টের পরে শিখবো, কারণ যেহেতু আমরা ডিজাইন শিখছি HTML CSS দিয়ে করতে পারতেছি, এখন ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে এটার হচ্ছে হলো আগে পুরোটা কমপ্লিট করা শিখি, তারপরে সেটার রেসপন্সিভ করা লাগে না কিভাবে আমরা কি করা লাগে, তখন ওটা বুটস্ট্র্যাপ দিয়ে পরে শিখবো। আগে ডিজাইনটা, আগে স্ট্রাকচারটা দাঁড়া করানো শিখি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর ভাইয়া ইয়েটার এই থিমটা একটু চেঞ্জ করলে ভালো হয়, কালোটাই ভালো। সাদাটা ভাইয়া কেমন যেন চোখে লাগে, অক্ষরগুলো ভুলে যায়। এখন এক একদিন এক একজন যদি এক এক কথা বলে তাহলে কেমনে? কালকে আপনি ক্লাসে ছিলেন না? ছিলাম ভাইয়া, ছিলেন তবে তো, তাহলে ওই যে যখন আরেকজন বললো তখন আপনি বলতেন যে কালোটাই ঠিক আছে, কারণ আমিও জানি যে কালোটাতেই বুঝতে সুবিধা হয় বেশি। আমি ভাবছি দেখি হয়তো প্রথম দেখতেছি দেখি সমস্যা হচ্ছে কিনা, তো এখন দেখতেছি না সাদাটাতে তেমন একটা ইয়ে করতে পারি না, ওটা রিলেটেড না কালারটা আমাদের চোখের সাথে। হুম, তো আচ্ছা এ পর্যন্ত শিখলাম কি আহ, তো এখন আমাদের ডাটা টাইপগুলো নিয়ে একটু আমরা রিসার্চ করি। যে আমরা তো দেখলাম যে আমাদের জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ জেএস DATATYP। আচ্ছা ভাই আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি, যদিও আউট অফ দ্য বক্স, এটা হচ্ছে যে আমাদেরকে কি মানে ওই যে জাভাস্ক্রিপ্টের পরে ব্যাকএন্ডের জন্য কি রিয়েক্ট জিএস, পাইথন ছাড়াও কি রিয়েক্ট জিএস বা নোড জিএস এগুলা শেখানো, Next.js ফ্রন্ট এন্ডের জন্য ভাইয়া। মানে এগুলা কি শেখানো হবে? হ্যাঁ শেখানো মানে হবে। এগুলার নাকি অনেক মানে ইয়ে বেশি শুনতেছি অনেকের কাছে। আচ্ছা আপনি আগে HTML CSS শিখেন, পরে এটা নিয়ে কি করেন, আপনার আগে HTML CSS গুলা ভালোভাবে শেখা দরকার, আর নাহলে আপনার বেসিক স্ট্রাকচারটা যদি না জানেন তাহলে আপনার অত হাই ডিফাইনে যায় কোনো লাভ নাই। তো যে জায়গায় ছিলাম আমরা, যে আমাদের জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ডাটা টাইপ আছে, তো আমরা নর্মালি এতগুলো ডাটা টাইপ ব্যবহার করি না, কিন্তু জানার খাতিরে এগুলা আমাদের এগুলা জেনে রাখা দরকার যে কী কী ডাটা টাইপ আমাদের আছে। তো আমরা নর্মালি ব্যবহার করি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আরেকটা কই গেল অ্যারে টাইপ ডাটা, অ্যারেকে ডাটা টাইপ বলে ডিফাইন করে না, তো তারপরে আমরা অ্যারে টাইপ ডাটার কি তো এছাড়া আরও ডাটা টাইপ আছে, যে 4টা ডাটা টাইপ নর্মালি আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে, সবচেয়ে বেশি বলতে 99% এই 4টা ডাটা টাইপই বেশি ব্যবহার করি। তো বিগিন, আনডিফাইন, সিম্বল এগুলা খুব কম ব্যবহার করা হয়, অবজেক্ট দেখা যায় খুব রেয়ার, তো ওইগুলোর ওইরকম ব্যবহার নাই আমাদের। অবজেক্টের ডাটার একটু ব্যবহার আছে, দেখা যায় যদি আমরা একটু অ্যানিমেশনের কাজ করি তখন হয়তো বা অবজেক্ট ডাটা একটু দরকার হয়, কিন্তু নর্মালি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের স্ট্রিং, নাম্বার, বুলিয়ান আর নাল এই 4টা টাইপ ডাটাই আমাদের বেশি ব্যবহার করা হয়। তো এখন আমরা একটা জিনিস যদি দেখি যে
top 4 DATATYPE dot HTML data type dot HTML তো এই জায়গায় আমরা প্রথম ক্লাসের মতো আর আচ্ছা প্রথম ক্লাসের এইগুলো নাই, তাহলে থাকলে দেখাতে পারতাম। তো ওইটাতেই হতো। আমরা কতগুলো ডাটা টাইপ নেই, বললাম যে var দিয়েই করি, var x is equal to 10 var y is equal to RFI Rafi var z is equal to tru var n is equal to none। তো এই জায়গায় আমি চারটা ডাটা টাইপের চারটা ভ্যারিয়েবল ডিফাইন করছি। দেন এখন এগুলারে হচ্ছে হলো আমি প্রিন্ট করব। তো docu ডট wr। তো এখন এগুলা তো নর্মালি প্রিন্ট করে লাভ নাই, কারণ আমি জানি এগুলা প্রিন্ট করলে হবে। এখন আমি দেখবো এই জায়গায় যে কোনটা কি ডাটা টাইপ সেইটা প্রিন্ট করানো যায় কিনা। তো এর জন্য আমাদের একটা মেথড আছে টাইপ অফ। তো টাইপ অফ মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে ডাটাগুলা কোনটা কি টাইপ ডাটা সেটা দেখতে পারি। তো টাইপ অফ মেথড, এরপরে এর মধ্যে আমরা সরাসরি ভ্যারিয়েবলটা পাস করে দেব। অ্যান্ড এই জায়গায় আমাদের ব্রেক। তো এক্স এটা হবে বড় হাতের এন। প্রত্যেকটা ডাটা টাইপের জন্য আলাদা আলাদা আমি কল করতেছি। অ্যান্ড একটা ভুল হয়েছে, ভুল মানে আমার লাইন ব্রেকটা দেওয়া লাগবে। এক্স ওয়াই টাইপ অফ, তারপর প্লাস বিআর। এখন এটারে যদি আমি লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন লাইভ সার্ভার, এই যে নাম্বার স্ট্রিং বুলিয়ান অবজেক্ট। আচ্ছা এইভাবে তো দেখতে অসুবিধা, বুঝতে অসুবিধা, আমি সরাসরি একটা মেসেজ প্রিন্ট করি যে এক্স প্লাস ইকুয়াল টু প্লাস সি ওয়াই ভি জেড ভি এন ভি। তো এখন আমি যদি দেখি এই যে, তো এই জায়গায় আমি যে ডাটাগুলো দিয়েছি 10 হচ্ছে হলো নাম্বার টাইপ ডাটা, রাফি স্ট্রিং, তারপরে ট্রু হচ্ছে হলো বুলিয়ান, নাল হচ্ছে অবজেক্ট টাইপ ডাটা। তো নালের আমরা নাল টাইপ ডাটাও বলতে পারি, এটার কোনো ওই নেই, তো রেস্ট্রিকশন নাই। নাল অবজেক্ট হইতে পারে, আবার নাল তো নাল টাইপ ডাটাও হইতে পারে। তো এখন এটা ডাটা টাইপ দেখলাম। তো এতদিন আমরা দেখছিলাম যে আমরা যে প্রম্পট দিয়া ডাটা টাইপগুলো নিতাম,
তো সেই ডাটা টাইপগুলো তাহলে কি টাইপ ডাটা ছিল, এখন আমরা এতদিন তো জানতাম যে ওইগুলা স্ট্রিং, আমি বলতেছিলাম যে ওইগুলা স্ট্রিং টাইপ ডাটা, যার কারণে আমরা ওইগুলারে যোগ করতে পারতেছি না। তাহলে এখন আমরা নিজেরাই একটু চেক করি যে তাহলে var x ইজ ইকুয়াল টু, যে আসলেই ওইগুলো আমাদের কি বলে স্ট্রিং টাইপ ডাটা কিনা। প্রম্পট pls ant mber হ্যাঁ। তো এখন এন্টারে নাম্বার, তো আমি এরপরে জায়গায় ডকুমেন্ট ডট wri ty pof x আর এই জায়গায় x ইজ ইকুয়াল টু কন্ট্রোল ভি প্লাস vr। হ্যাঁ, তো এই জায়গায় এখন আমরা দিলাম যে প্লিজ এন্টার এ নাম্বার। তো আমি দিলাম যে 10 দিলাম, এই যে 10 দিলাম, কিন্তু তারপরও এটা আসতেছে আমার স্ট্রিং টাইপ ডাটা। তো সেম ভাবে আমি যদি এই জায়গায় কি বলে কই জানো এন্টার নাম্বার না দিয়ে এন্টার এ ভ্যালু দিই, কারণ আমি তো আসলে যে কোনো VALU ই মনে হয়, হ্যাঁ আচ্ছা যাই হোক, স্পেল মিস্টেক হলে সমস্যা নাই, সরি। কি বলে এইটার এই জায়গায় স্পেস দিতে হবে, স্পেস দিতে হবে, তো দিলাম। তো দেওয়ার পরে এখন আবার আমরা দেখি লোড নেয়া, ক্যান্সেল, আবার লোড। তো ভ্যালু আমি দিলাম আর এফি, এটাও স্ট্রিং, আবার লোড দিলাম, দেওয়ার পরে এখন আমি দিলাম TRUE ট্রু, যেহেতু এটা বুলিয়ান টাইপ ডাটা, কিন্তু সবগুলাই আমার স্ট্রিং ডাটা হিসাবে স্টোর হইতেছে। তো এর যেহেতু স্ট্রিং হিসাবে স্টোর হইতেছে, এখন তাহলে এটা নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এই ডাটাটারে কনভার্ট করা আমার অন্য যে কোনো একটা ডাটা টাইপে, বা যেই ডাটা টাইপে আর কি আমি কাজ করতে চাইতেছি সেই ডাটা টাইপে এটারে আমার নিতে হবে। তো এইটারে বলে হচ্ছে ডাটা টাইপ কনভার্সন। string to number, তো এটারে আমি যদি নাম্বার টাইপ ডাটাতে কনভার্ট করতে চাই, তাহলে কিচ্ছু না, শুধু সরাসরি বললাম যে এটা var x এ নিছি। তো আমার আরেকটা ভ্যারিয়েবল লাগবে যেটাতে আমি কনভার্ট করার পরে এটা রাখতে পারবো। তো আমি এটারে বললাম y ইজ ইকুয়াল টু, এখন এই জায়গায় নাম্বার নামে একটা মেথড আছে যেটা দিয়ে আমরা যে কোনো ডাটা টাইপে নাম্বারে কনভার্ট করতে পারি, নাম্বার টাইপ ডাটায় কনভার্ট করতে পারি। তো এখন আমি এটারে বললাম নাম্বার, তো কোনটারে কনভার্ট করব, এই যে x এর মধ্যে যে ভ্যালু আছে সেইটাই, তো সরাসরি আমি x পাস করলাম। তো এখন যদি আমি আচ্ছা এই সেম কাজটা আমি দুইবার করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তো এরপরে কন্ট্রোল ভি, বাট এই জায়গায় চেঞ্জ হবে, কি বলবো এটাকে, FTE আফটার কনভার্সন, VERSION কনভার্সন। তো আফটার কনভার্সন, তো এখন এই জায়গায় এটা লোড দিলাম,
ডাটা দিলাম 10। তো প্রথম 10 হচ্ছে হলো স্ট্রিং হিসাবে আসছে। কি হলো, কি কারণে? ও আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, এই জায়গায় আমার ওয়াই পাস করা উচিত ছিল। ওয়াই, টাইপ অফ ওয়াই। আবার একটু আমরা যদি দেখি, হ্যাঁ, তো এখন আমরা দিলাম 10। প্রথমে স্ট্রিং ছিল, তারপর কনভার্সন করার পরে এটা নাম্বার হয়েছে। সেম আবার যদি আমরা দেই TRUE ট্রু, ওকে। তো এন এন মানে এটা ইরোর, তো এটা ডাটাতে কনভার্ট হয়ে যেহেতু ট্রু বুলিয়ান টাইপ ডাটা, এটা সর্বোচ্চ স্ট্রিংয়ে কনভার্ট হতে পারে কিন্তু কখনো নাম্বারে কনভার্ট হতে পারে না, যার কারণে এই জায়গায় এটা ইরোর দেখাইতেছে। এন এন মানে এটা ইরোর শো করতেছে, কিন্তু কনভার্সন কিন্তু আমার নাম্বার হয়েছে। তো এখন তাহলে আমরা একটা ক্যালকুলেটর বানাইতে পারবো, যেহেতু আমরা প্রথমে একটা করতে পারছি। তো তাহলে আমরা একটা কাজ করি, ভ্যালু ওয়াই। তো একটা ওয়াই ভ্যালু নিতেছি এই জায়গায়, না জেড নিতে হবে, কারণ আচ্ছা এ নেই, এক্স আর এ। তো এই জায়গায় প্রথমে কন্ট্রোল এক্স। তো কাজ কি হচ্ছে, প্রথমে আমার এক্স আসছে, আসার পরে এক্স রে টাইপ অফ লাগবে না আমাদের, আমরা ডকুমেন্ট ডট রাইট এই জায়গায় কনভার্ট করছি যে এগুলোও লাগবে না আমাদের। আচ্ছা এটা জায়গায় থাক, আমরা আরেকটা নতুন করি। তো এখন আমরা তাহলে একটা ক্যালকুলেটর, বেসিক ক্যালকুলেটর প্রোগ্রাম বানাই। টপিক 4 ক্যালকুলেটর calculator ডট html। HTML5 string control Z স্ক্রিপ্ট। তো এখন হচ্ছে হলো আমরা সরাসরি বলি যে var দুইটা ডাটা ইনপুট নিব ইউজার থেকে, দুইটা ডাটারে কনভার্ট করতে হবে, ডাটা কনভার্ট করে এরপর ওই দুইটারে নিয়ে আমার কাজ করতে হবে। তো var বললাম যে এই এক্স দিয়ে করি, এক্স বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু pr ও প্রম্পট ent ter value for a। এন্টার এ ভ্যালু ফর এ। তো এর জন্য আমরা একটা ভ্যালু নিলাম, নেওয়ার পরে স্টোর করলাম এক্স এর, সরি বারবার বড় হাতের এক্স। তো আমরা বড় হাতের এক্স এর জন্য একটা ভ্যালু নিলাম। তো এখন কাজ হচ্ছে হলো বড় হাতের এক্স এর এটা আসছে স্ট্রিং হিসাবে। তো স্ট্রিং হিসাবে আসলে এটাতে আমার হবে না, আমার লাগবে এটারে কি বলে নাম্বার টাইপ ডাটাতে। তো আমি সরাসরি করব কি, var ছোট হাতের এক্স ইজ ইকুয়াল টু নাম্বার, nu ডাটা কনভার্সন করার মেথড নাম্বার, কোনটারে করতে হবে, বড় হাতের এক্স এর ডাটা কনভার্ট করতে হবে, কনভার্সন করতে হবে। তো বড় হাতের এক্স পাস করলাম, ঠিক সেম ভাবে ওয়াই। তো সরি var y is equal to prompt pr ও prompt
ENTERAVALUE for y তো এখন এটারে আবার আমার কনভার্ট করতে হবে var y is equal to prompt সরি প্রম্পট না, এটারে কনভার্ট করতে হবে তো কনভার্সন মেথড numbe বড় হাতের y রে কনভার্ট করতে হবে করে ছোট হাতের y এর ভিতরে রাখলাম। তো রাখার পরে এখন আমি কাজ করব কারে নিয়ে, একটা z নিলাম, z ইজ ইকুয়াল টু, এখন তো আমার স্ট্রিং টাইপ ডাটাগুলো আছে ছোট হাতের x আর y এর ভিতরে, বড় হাতের x y তে ছিল স্ট্রিং, ওইগুলারে আমরা কনভার্ট করে ছোট হাতের x y তে রাখছি। তার মানে এখন আমার ডাটা আছে এই ছোট হাতের x y এর মধ্যে, তাহলে আমি ছোট হাতের x প্লাস ছোট হাতের y, তো এখন তার মানে রেজাল্ট আছে z এর মধ্যে। তো আমি যদি প্রিন্ট করায় দিই যেটা ডকুমেন্ট রাইট z